দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডায়না ইমরোজ লাখি। পর্ব সংখ্যা 26। মারা যায়নি, মেরে ফেলেছে। বাক্যটি শুনে ফারদিনার শিরদাঁড়া বেয়ে স্রোত নেমে গেল। খানিকটা বিস্ময়ের সাথে বলল, কি বলছো তুমি? মেরে ফেলেছে মানে? আমরা নিজে নিজে কি মারা যেতে পারি? সৃষ্টিকর্তা আমাদের নিয়ে যায়। আমি তো এইটাই বললাম। ফারদিনা হাঁপ ছেড়ে বাঁচল, বলল, তুমি কখনো কখনো ভয় পাইয়ে দাও। আমি যতক্ষণ তোমার সাথে আছি ভয় পাবার কোনো কারণ নেই। ফারদিনা ঘাড় টান করে বাড়ির মূল ফটকের দিকে তাকায়। হাতে খঞ্জর নিয়ে কিছু পাহারাদার পায়চারি করছে। ওদের লম্বাটে দানবের মতো শরীর দেখা যাচ্ছে। সুফিয়ান জিজ্ঞেস করলো, কি দেখছো? দেখছিলাম কেউ এদিকে আসছে কিনা। ভয় পাচ্ছ? ফারদিনা মাথা আওড়ালো, না। সুফিয়ান কিছু বলার আগে অর্শের খুরের ধুর ধুর শব্দ ভেসে এলো তাদের ডান দিকের বিশাল ক্ষেত থেকে। ক্ষেতের কান খাড়া করে শোনার চেষ্টা করলো। সুস্পষ্ট শোনা গেল। সুফিয়ান ফারদিনার দিকে চেয়ে বলল, তুমি বাড়ি ফিরে যাও, আমি আসছি। কোথায় যাবে? ফারদিনার প্রশ্নে বিদ্ধ করলো। সুফিয়ান কোনো জবাব না দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। যেদিকে চোখ মোলায়েম সেদিক থেকে আসে দৌড়ে যাওয়ার আওয়াজ আসলো। সুফিয়ানের অভিব্যক্তি দেখে ফারদিনা দাঁড়িয়ে বলল, কি দেখছো ওইদিকে? সুফিয়ান সত্যি কথা বলল না, কিন্তু মিথ্যা বলতে তার মোটেও ইচ্ছা করছিল না। সত্যি মিথ্যা যেন হঠাৎই চাপা পড়লো। সুফিয়ান জবাব দেওয়ার আগে ফারদিনা বলল, চুপ করে আছো কেন? জবাব দেওয়ার আগে প্রশ্ন করলে চুপ তো থাকতেই হবে। এখন বলো, শব্দ শুনতে পেলে? কিসের? ফারদিনা সুফিয়ানের পেছনের দিকে দেখলো। সে কোনো শব্দ পেল না। খুরের ধূপ ধূপ শব্দ এখন আর আসছে না। সুফিয়ান ঘুরে এবার বাগানের দিকে তাকিয়ে দ্বিতীয়বার ফারদিনা দিকে চেয়ে বলল, আমি অশ্বের দৌড়ানির আওয়াজ পেয়েছি। এত রাতে কারা অশ্ব নিয়ে ছোটাছুটি করছে সেটাই দেখতে চেয়েছিলাম। আমিও যাব তোমার সাথে। মেয়ে মানুষ নিয়ে ঝুঁকি নিতে হয় না, বিশেষ করে তোমাকে নিয়ে ঝুঁকি নেওয়া যাবে না। তুমি বাড়িতে চলে যাও। ফারদিনা নিষ্পলক মুখে বলল, আমিও যাব। সুফিয়ান বলল, মেয়ে মানুষ আর কিছু পারুক আর না পারুক, পুরুষের মন গলাতে ঠিকই পারে। যদি ওরা ডাকাতের দল হতো তো আমরা চেঁচাবো, তারপর ওদের ধরিয়ে দিব। কাঁধে ধরিয়ে দিবে? আমার ভাইদের। কথা শেষ করতে পারল না। বাগান থেকে একই শব্দ পুনরায় ভেসে এলো। এবার অশ্বের রেশধ্বনিও আসলো। সাধারণ অশ্বের রেশধ্বনি তুলে একটা তির্যক আওয়াজ আসে না। যদি কোনো অশ্বকে দিয়ে জোর করে কোনো কঠিন কাজ করানো হয় তবে এমন রেশধ্বনি তুলবে। রাঙাকে কিনে আনার পর থেকে সুফিয়ান এর অশ্বের প্রতি বেশ ধারণা হয়েছে। ফারদিনা বলল, অর্শের রেশধ্বনি শুনতে পেয়েছি, কিন্তু এত রাতে অর্শ নিয়ে কে ছুটছে? ফারদিনা চিন্তিতমূলক কণ্ঠে বলল। সুফিয়ান বলল, কে না? বলো কারা ছুটছে? একাধিক অশ্বের খুরের ধূপ ধূপ শব্দ আসছে। তুমি নিশ্চিত করে কিভাবে বলছো? আমি তোমার মতো গাধা না। আমি গাধা? ফারদিনা দুঃখ মরে হাত চেপে জিজ্ঞেস করলো। সুন্দরী মেয়েরা গাধাই হয়। প্রশংসা করছে না গাধা বলে সম্বোধন করছো? দুটোই। ফারদিনার মুখে তির্যক ভাব নিয়ে আসলো। সুফিয়ান অস্পষ্টভাবে বলল, গাধার মতো হাবদার করে নিজের মুখ গম্ভীর করে ফেলল। অদ্ভুত। সুফিয়ান অস্পষ্টভাবে কথাগুলো বললেও ফারদিনার গাধা শব্দটা পরিষ্কার শুনতে পেয়েছে। শোনো, মেয়েদের বুদ্ধি নিয়ে কিছুই হয় না। তাদের কাজ হচ্ছে স্বামীর সেবা করা, সন্তানদের বড় করা, সংসার সামলানো। এখনো বুদ্ধির দরকার নেই। শোনো, বুদ্ধিমান পুরুষরা সবসময় গাধা বই পায়, বুঝছো? বুঝেছি। কি বুঝেছ? সুফিয়ান ফারদিনা দিকে কিছুটা ঢুকে এসে প্রশ্ন করলো। সারাদিন চাপা স্বরে হাসলো। মৃদু কণ্ঠে বলল, আমি তোমার বউ। বউ বলেই ডেকেছ? সুফিয়ান নিঃশব্দে পুনরায় বলল, এই জন্যই বলে মেয়ে মানুষ গাধা। চলো ডাকাত খুঁজতে চাই। ফারদিনা বেশ উৎফুল্ল হলো। এখানে খুশি হওয়ার কারণটা সুফিয়ান ঠিক ধরতে পারল না। মনে হচ্ছে ডাকাতরা মিলন মেলার আয়োজন করেছে, সেখানে প্রধান অতিথি ফারদিনা। সুফিয়ান কিঞ্চিৎ ভুরুকুচকে বলল, ওরা যদি সত্যি ডাকাত হয় আর যদি আমাকে আক্রমণ করে তবে আমি তোমাকে ওদের কাছে দিয়ে পালাবো। কাপুরুষ, বিড়বিড় করলো ফারদিনা। আসল পুরুষ কাপুরুষ বলছো কেন? ফারদিনাকে মুখ বাঁকিয়ে বলল, তোমাকে দেখে মনে হয় না তুমি পুরুষ। সুফিয়ান ভুরু উঁচিয়ে বলল, বাচ্চা মেয়ে বলে ছেড়ে দিলাম। ডাকাত দলের কাছে যাবে? চলো। আকাশের কাঁদতে মেঘ। রাত ঘন হয়ে এসেছে। কুয়াশার চাদরে ঢেকে গেছে চারদিক। ক্ষেতের আইলের ওপর দিয়ে ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে যাচ্ছে তারা। পায়ের নিচে ভেজা ঘাস চুপ চুপ সরে যাচ্ছে। দূরে কোথাও পেঁচার ডাক
কেঁপে উঠছে রাতটা। ফারদিনার হাতে লণ্ঠন। সুফিয়ান ফারদিনার ডান হাতটা ধরে রেখেছে শক্ত করে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। সুফিয়ানের বলিষ্ঠ হাত অনুসরণ করে ফারদিনা তাকালো সুফিয়ানের মুখের দিকে। এক পাশ দেখা যাচ্ছে শ্যামবর্ণের পুরুষ হলেও সৌন্দর্য যেন রাতে ফুটে উঠেছে দ্বিগুণ ভাবে। কিন্তু ফারদিনা দেখলো সুফিয়ানের সৌন্দর্য যেন হঠাৎ করে বেড়ে যাচ্ছে। সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। ফারদিনা দৃষ্টি সরিয়ে এক ফালিয়ে হাসি দিল। খেতে শেষ প্রান্তে পৌঁছে গেছে তারা। সামনে বিশাল এক নিস্তব্ধ বাগান, এতটাই শুনশান যে নীরবতা আক্রমণের অন্যরা যেন ওত পেতে আছে। সুফিয়ান বাগানের ভেতরে প্রবেশ করার আগে চারদিকে একবার চোখ বুলিয়ে নিল। মজিদ মিয়া একবার বলেছিল তালুকদার বাড়ির সামনে থেকে যে ক্ষেত চলে গেছে, তারপরে যে বাগানটা আছে ওইটা মোটেও সুবিধা না, দিনের বেলাও কেউ আসে না। সুফিয়ান তখন বলেছিল বাঘ আছে না ভাল্লুক? মজিদ মিয়া সরু চোখে জবাব দেও, থাকলেও থাকতে পারে। মজিদ মিয়া মাঝে মধ্যে উল্টাপাল্টা কথা বলে। সবাই বলে তার মাথায় সমস্যা না হলে এ ধরনের কথা কেউ বলে? সুফিয়ান ফারদিনার জন্য তার খোঁজ খবর নিতে পারছে না। নিজের কাছে নিজের অপরাধী মনে হলো। সুফিয়ান দাঁড়িয়ে আছে বলে ফারদিনা জিজ্ঞেস করলো, বাগানের ভেতরে যেতে ভয় পাচ্ছ? দাঁড়িয়ে আছো কেন? সুফিয়ান রসিকতা করে বলল, সুন্দরী বউকে যদি ডাকাতরা চেয়ে বসে আমি ভয়ে আছি। ডাকাত দলের কাছে আমাকে দিয়ে দাও, সমস্যা নেই, কিন্তু সেই সুবাদে অন্তত বউ তো ডাকলে আমার বেশ ভালোই লাগছে। সুফিয়ান বলল, বেহায়া মেয়ে। রাত বাড়ছে, ঘড়ির কাঁটা ঠিক কটা বাজে বলা মুশকিল। চাঁদের গায়ে মেঘ ঘনিষ্ঠ হয়েছে যেন। এখন আস্তে ধীরে উড়ে যাচ্ছে মেঘ। চাঁদের আলো বাগানে পড়তেই দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসে। সবে মাত্র শোনা গেল ওদের ডাক। এতক্ষণ সবকিছু নির্বাক ছিল, যেন ওরা সুফিয়ান এবং ফারদিনাকে দেখে চিৎকার করছে। তারা ধীর পায়ে হেঁটে বাগানের মধ্যভাগে চলে গেল। ফারদিনা হঠাৎ করে থম মেরে দাঁড়িয়ে পড়ে। সুফিয়ান ফারদিনার চোখের দিকে চেয়ে বলল, এমনভাবে চেয়ে আছো যেন তোমার সামনে ভূত পড়েছে। ফারদিনা হাতের ইশারায় দূরে দেখিয়ে দিল। বেশ কিছু জায়গা জুড়ে মশালের আলো দেখা যাচ্ছে। সুফিয়ান তাকালো। ফারদিনার ঢোক গিলে বলল, সত্যি ডাকাত হবে ওরা, চলো আমরা ফিরে যাই। প্রমাণ ব্যতীত কাউকে সন্দেহ করা ঠিক না। তাহলে ওরা নিশ্চিত পুণ্যের কাজ করছে। ফারদিনার কণ্ঠে ক্রোধ। সুফিয়ান ফারদিনার রেস্ট টেনে বলল, হতেও পারে, কিন্তু মানুষ যদি ভালো কাজ করে সুযোগ না পায় তাহলে রাতে করে। রাতের অন্ধকার ওদের জন্য উন্মুক্ত হয়। চলো আমরা আড়াল থেকে দেখি ওরা ঠিক কি করছে। সুফিয়ান ও ফারদিনা পরবর্তী পা ফেলতে একটা কালো রঙের বিড়াল লাফিয়ে চলে গেল তাদের সামনে দেখে। হঠাৎ কালো বিড়ালের আহ্বানে ফারদিনা চমকে ওঠে। শ্বাস প্রশ্বাস কিছুটা ভারী হলো। সুফিয়ান ফারদিনাকে সহজ করতে নিজের কাছে টেনে নিল। বিড়ালের কাছে রাতে ঘোরাফেরা করা, ইঁদুরের খোঁজ করা, যেন ইঁদুরই ওর একমাত্র শিকার। আজ রাতটা যেন কোনো অশুভ। বাগানের পাতাগুলো নিঃশব্দভাবে কাঁপছে। দূরে কোথাও চাঁদের আলো গিলে ফেলেছে ঘন মেঘ। সুফিয়ান আর ফারদিনা পুনরায় পাথরে ফোয়ারার আড়ালে লুকিয়ে চোখ রাখলো মশালের আলোর দিকে। বেশ কিছু মশাল জ্বলছে। বাতাসে হঠাৎ এক অদ্ভুত গন্ধ, স্যাঁতস্যাঁতে মাটি আর পচা ফুলের মিশ্রণ। তারপর ঝোপঝাড় সরিয়ে ফেললো রক্তস্রোতের বাঘ। চোখ লাল, থাবার মাটি খুঁড়ছে, যেন অস্থির ক্ষুধা তাকে পাগল করে তুলেছে। কিন্তু ওর ঘাড়ে একটা চামড়া কালার বাঁধা। ফারদিনা বিস্ময় চোখে ফিসফিস করলো, ওটা কারো পোষা বাঘ মনে হচ্ছে। সুফিয়ান আঙ্গুলের ইশারায় হুশ শব্দে চুপ থাকতে বলল। বাঘটা থেমে গেল, কান খাড়া করলো। তারপর অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো এক কণ্ঠ, শান্ত হও। রক্তশৈষী বাঘের গর্জন থেমে গেল মুহূর্তেই। ছায়ার মধ্য থেকেই বেরিয়ে এলো এক মানুষ, লম্বা কালো চাদরে ঢাকা মুখ, হাতে তার তামার লণ্ঠন। তার মুখে স্পষ্ট হলো না, শুধু ঠোঁটে এক বিকৃতির হাসি। তারপর তিনটি অশ্ব বেরিয়ে আসলো। অশ্বের পিঠে চেপে আছে তিন মুখোশধারী, সাথে বেশ কয়েকজন অনুচারী। অশ্ব থেকে একজন মুখোশধারী নেমে বাঘটার মাথায় হাত রাখলো। বাঘটা যেন বিড়ালের মতো শান্ত হয়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মানুষটি মৃদুস্বরে বলল, আজ একজন পেয়েছি, রক্তশৈষী, কিন্তু খুব শিগগিরই অনেকে আসবে তোর খিদে মেটাতে। তোর শরীরে শক্তি না থাকলে আমাদের শত্রুদের বিপক্ষে তুই লড়াই করবি কিভাবে? ফারদিনার বুক কাঁপছে। সুফিয়ান নিঃশব্দে মুঠি চেপে ধরল। বাঘের মাথায় হাত বুলিয়ে দেওয়া লোকটি শুধু চোখে দেখা গেল, তাকে শনাক্ত করা গেল। সায়েমের কণ্ঠ।
ফারদিনা নিচু স্বরে বলল, ভাই। সুফিয়ান নিচু কণ্ঠে বলল, চুপ। শুধু চেয়ে রইল। তাদের উদ্দেশ্যে দেখার পালা। এক কালো রাত্রি শুধু বন্যা নয়, মানুষের তৈরি এক দানবীয় আয়োজন। দ্বিতীয়জন অশ্ব থেকে নেমে দাঁড়ালো। সেই অনুচারীকে লক্ষ্য করে বলল, বাঘের তাজা খাদ্য নিয়ে আয়। দেরি হয়ে যাচ্ছে, দিনের আলো ফুটলেই অশুভ হবে। থেমে গেল তার কণ্ঠ, শুধু হাসির বন্যা রইল। সুফিয়ান ফারদিনাকে বলল, তোমার ভাই রায়ান। কিন্তু ওরা কি করছে? আমি কিছুই জানি না। চল এখান থেকে, আমাকে দেখে ফেললে শেষ করে ফেলবে। দাঁড়াও, তোমার ভাইরা কি পুণ্যের কাজ করছে এটা দেখা দরকার। রায়ান আর সায়ামের সহ বাকি সবাই হাসি থামলো। শেষে ভেসে এলো আবিরের কণ্ঠ। প্রকৃতি যেন তারই পক্ষ করছিল। আবির বলল, আজকের রাতটার নাম কি দেওয়া যায়? প্রশ্নটা যেন ঘিরে রইল। সায়াম আগ বাড়িয়ে প্রফুল্ল করে বলল, ভাই, আজকের রাতে নাম দেওয়া যায় রক্তের আহার। রায়ান বলল, আমাদের ছোট ভাইয়ের মাথায় বুদ্ধি আছে, পরবর্তী জমিদার ও হলেও হতে পারে। সায়াম বেশ তীর্যক আওয়াজে আসলো, যেন এই মন্তব্যর আসল আশাই ছিল। আবির একটা পাথর খণ্ড এর ওপর বসলো। সামনে অগ্নিকুণ্ড, আগুনের ঝলকানি। আবিরের চোখে দুটো লাল দেখাচ্ছে, মুখমণ্ডল রক্তে উঠে এসেছে যেন। চাদর মুড়ি দেওয়া তামার লণ্ঠন হাতে এগিয়ে আসলো লোকটি। হঠাৎ বাতাস রয়ে যাওয়া তার মুখ থেকে চাদরটা উড়ে গেল। সে চোখ বুঝে আবার মেলে। একটি চোখ খোদাই কাজ করা অংশ, যেন কেউ ইচ্ছে করেই চোখ পুড়িয়ে দিয়েছে। ফারদিনা হাজাতেও ফিসফিস করে শাড়ির আঁচল মুখে চেপে ধরে। সেদিন রাতে স্বপ্নে সে দেখেছিল একজন বৃদ্ধা ঝিলমিলের কাছে তার জন্য চিঠি পাঠিয়েছে। লোকটির একটি চোখ ছিল না। স্বপ্নই থেকে যায়, সত্যি হয় না। তবে আজ কেন তার সামনে অন্ধ লোক হাজির হলো? তার ভাইয়ের সাথে সে কি করছে? তার ভাইরাই বা কি করছে? ঠিক কিছুদিন আগে একজনকে নির্মমভাবে হত্যা করেছিল তারা, কুমিরের জন্য। তাদের বাড়িতে প্রাচীর ফাঁদে কুমিরের একটি অংশ আছে, সেটা সে হিসেব কষেছিল ওই রাতে। ফারদিনা কোনো জবাব পেল না। প্রশ্নবিদ্ধ চোখে শুধু তাকিয়ে রইল। জবাব মেলে না, কোনো জবাবই নেই তার কাছে। পীরের ব্যক্তি শব্দ চমকাচ্ছে। হাত দুটো বাঁধা, মুখে মুখোশ, কালো রঙের। শরীরে সবটুকু শক্তি দিয়ে ছুটে যাওয়ার প্রাণপণ চেষ্টা, কিন্তু অসম্ভব ওদের হাত থেকে রক্ষা পাওয়া। এতক্ষণ টের না পেলেও এখন পাচ্ছে। রায়ান বলল, ওর মুখোশ খুলে দে, হাত খুলে দে। মানুষের রক্তের আগে ওর শেষ ইচ্ছা জানতে চা। রায়ানের কণ্ঠ হিংস্র পশুর আহ্বান। পীড়িত ব্যক্তি নিশ্চিত তার বাঁচার আর উপায় নেই। সদয় উপস্থিত সে আদেশ দিচ্ছে, সে নিশ্চয়ই সর্দার। আগুনের আভা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। একাধিক লোকের পায়ের শব্দ কানে যাচ্ছে। মৃত্যুর জন্য উপস্থিত হয়েছে। অনুচারী ওর মুখোশ খুলে ফেলল। সুফিয়ান পীড়িত ব্যক্তিকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। মেরুদণ্ড দিয়ে যেন শীতল হাওয়া বয়ে গেল। ফারদিনা বলল, কি হয়েছে? এভাবে কি দেখছো? তোমার ভাইরা যাকে ধরে রেখেছে ও হচ্ছে শামসু। শামসু নিরীহ মানুষ, ওকে কেন ওরা স্বীকার করলো? তুমি ওকে চিনো? ভালো করেই চিনি। আমার খেতে একসময় কাজ করতো। হাতে ছাড়ো, আমার চোখের সামনে ওর কিছু আমি হতে দিতে পারি না। ফারদিনা আকুতি কণ্ঠে বলল, তুমি যাবে না, ওরা তোমাকে মেরে ফেলবে। হাত ছাড়ো ফারদিনা। সুফিয়া নীরবতার মাঝে ক্ষিপ্ত হলো। ফারদিনা বলল, তুমি যদি সত্যি যাও তবে আমার মৃত্যু ডেকে আনবে। সুফিয়ান ফারদিনার মুখে কথা শুনে থমকে গেল। ঘুরে এবার ফারদিনার দিকে তাকালো। চল শক্ত হয়ে গেল রাগে, কিন্তু প্রকাশ করতে পারলো না। নিজেকে শান্ত করে তার জায়গায় দাঁড়িয়ে থাকলো। শামসুর হাত জোর করে বলল, আমায় কেন স্বীকার করলেন? আমার মতো নিরীহ মানুষের ওপর অত্যাচার কইলেন না, আল্লাহ সইবে না। কণ্ঠ কাঁপছে ওর, চোখে জল ভেসে উঠেছে। বেঁচে থাকার তীব্র ইচ্ছা প্রকাশ করে। সায়েম বলল, তোকে অত্যাচার করব না, তোকে আজ বাঘের খাদ্য বানাবো। শোন, গরিবদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো মানেই নেই, শুধু শুধু কষ্ট। বলে হেসে উঠল। তার হাসি সবাই হেসে উঠল। সায়েমের হাতে একটা তলোয়ার নিয়ে, যার শরীর পুরোপুরি সুস্থ, নিখুঁত একজন সন্তান। তাকে যদি কোনো অন্ধকার রাতে জবাই হয় তাহলে আমাদের আরও উন্নতি হবে জমিদারিতে। শামসুর বলল, এগুলো কুসংস্কার, এগুলোর বাস্তব জীবনের লাগে কোনো মিল নাই। আপনারা এগুলো বিশ্বাস করেন না। আবির সাইমের দিকে তাকিয়ে বলে, ছোট ভাই, ভুল বলে ফেলেছিস। আজকে দিনে জবাই করলে আমাদের উদ্দেশ্য হাসিল হোক না হোক, হাকিম কি বলেছে ভুলে গেছি? সাইম সত্যি ভুলে গেছে। মনে করার চেষ্টা করলো, কিন্তু মনে পড়লো না। রায়ান পায়চারি করতে করতে বলল, ভুলেই যেতে পারিস, কোনো ব্যাপার না, আমি মনে করিয়ে দিচ্ছি।
আজকে দিনে কারো শরীরে তলোয়ার ছুরি লাগানো যাবে না। আমাদের হাত দিয়ে ওর পরিপূর্ণ শরীরকে অর্ধেক করতে হবে, তার মানে বাঘকে খেতে দিতে হবে। একচোখা ব্যক্তি লন্ঠনের আলোতে নিজের মুখ স্পষ্ট করে বলল, কিন্তু এটা কেমনে সম্ভব? সাইম চিন্তা করলো। আবির রায়ানের চেতনা শহরে ডুবে গেল। শামসুল অনুরোধমূলক কণ্ঠে বলল, আমারে যাইতে দেন, আমার লগে এই রুম কইরেন না, আমি বাঁচতে চাই। আপনারা যা করতেছেন এগুলো পাপ, কুসংস্কার, বিশ্বাস করেন না। রায়ান শামসুর দিকে তেড়ে এসে এক লাথি মারল। শামসু ছিটকে পড়ে পাশে যে ধূপ করে আওয়াজ হলো। রায়ান বলল, এগুলো কুসংস্কার না, বাস্তব। আমরা এত বছর ধরে জমিদার এইভাবে টিকিয়ে রেখেছি। এই বাঘ মানুষকে খেয়ে ফেলে, আবার রক্ষাও করে। আমাদেরও রক্ষা করেছে অনেকবার, এরপরেও করবে। তোর বেঁচে থেকে কি হবে? একচোখা ব্যক্তি বলল, তাহলে দেরি কেন? রাত শেষ প্রহরে পইরা গেছে, সময় কম। কেমনে কি করার বা কইরা ফেলাও। আবির বলল, তলোয়ার ছুরি না লাগিয়ে কিভাবে মারবো? সাইম বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে, বলবো? অনুমতি চাইছিস কেন? বল, বলল রায়ান। সাইম অভিব্যক্তি কঠিন করে নিয়ে বলল, ওই যে চিকন গাছটা দেখছো, ওইখানে বসিয়ে দাও। তারপর ওর দুহাত আমরা দুজনে ধরে পেছনে টানবো, সমানভাবে বসে থেকে, যাতে আমরা ওর দুহাত টানবো। ওর হাত দুটো ছিঁড়ে যাবে, তাহলে ওর পরিপূর্ণ মানব থেকে অর্ধেক হয়ে যাবে, কারণ ওর দুটো হাত নেই। সে পূর্ণ হয় কিভাবে? সাইমের কথা শুনে নিশ্চিত থাকো, পরবর্তী জমিদার তুমিই হবে। সাইম খুশি মনে আবিরের পা ধরে সালাম করলো। আমার বড় ভাই বলল, পিতা সমতুল্য, তুমি দোয়া করো ভাই, একদিন আমি এই আলিমনগরে জমিদার হব। রায়ান গলা পরিষ্কার করলো। রক্তচোষী বাঘটা মাটিতে গা শুকিয়ে শুয়ে আছে, একটু পরই গর্জন উঠেছে। আবির বলল, সময় নিচ্ছিস কেন? যা করার দ্রুত কর, কে কে হাত ছিড়বি ওর? সাইম বলল, আমি আর রায়ান। শামসুর আশেপাশে তাকালো, পালাবার পথ নেই। চারদিকে অনুচারী সবাই একটা গোল চক্রের মধ্যে, যেন রক্তের খেলা শুরু হবে এখনই। ও শেষবারের মতো আকাশের দিকে তাকালো, পালনের পথ খুঁজলো এবং গলা ফাটিয়ে বলল, আমারে ছায়রা দেন, এই পাপ কইরেন না, অভিশাপ লাগবো, মৃত্যু হইব। শামসুর চিৎকারে গোটা বাগান কেঁপে উঠল। জীবিত অবস্থায় কারো অঙ্গ ছিঁড়ে নেওয়া, সে যে কি যন্ত্রণার! মৃত্যু ব্যতীত সমস্ত যন্ত্রণাকে হার মানায়। শামসুরের শরীরে চামড়া ছিঁড়ে যাচ্ছে, রক্তে ইতিমধ্যে শরীর ভিজে গেছে। একচোখা ব্যক্তি বলল, আরো জোরে টানো। বাঘটা রক্তের গন্ধে শোয়া থেকে উঠে দাঁড়ালো। সাইম আর আবিরকে লক্ষ্য করে বলল, ভাই আরো জোরে টানো, এখনই ছিঁড়া যাইব। বলতে বলতে শামসু ওর হাত টানে শব্দে ছিঁড়ে যায়। শামসু মাটিতে লুটিয়ে পড়ে, কাতরাতে লাগে। গলা থেকে শ্বেতধর্ত শব্দ বেরিয়ে আসে নির্বিকার ভাবে। ফারদিনা চেঁচিয়ে উঠতেই সুফিয়ান মুখ চেপে ধরে, নিজের বুকের মধ্যে ঠেকিয়ে নেয় ফারদিনাকে। বলল, ভয় পেও না, কিছু দেখোনি তুমি, কিচ্ছু হয়নি, শান্ত হও। সাইম বলল, ভাই এবার বাঘকে খেতে দাও, ওর খিদে পেয়েছে। যাই বলিস, আমার ফারদিনাকে সেই লেগেছে, অপরূপ সৌন্দর্যী নারী। আমি যদি তাকে নিজের চোখে দেখতে পারতাম। কথাটা বলে মীর বেশ আফসোসের সুরে। আহির বইয়ের পাতা বন্ধ করে খানিক বিরতির জন্য সে মেরুদণ্ড সোজা করে টান করে বসলো। দ্য সাইলেন্ট ম্যানার বইটি রাখলো। রাফিদ মীরের দিকে তাকিয়ে বলল, কারো বর্ণনা শুনে প্রেমে পড়ে গেলি? প্রেমে পড়লি বল, মুগ্ধ হয়েছিস? মীর বলে, সিগারেট বের করলো। কণ্ঠখানিকে এর বেশি। তিনজন বেশ মনোযোগ দিয়ে বই পড়ছিল। পড়ার মাঝে বুলবুল কয়েকবার ডেকে গেছে সবাইকে রাতের খাবার খাবার জন্য। রাফিদ পরিষ্কার করে বলে দিচ্ছে, যতক্ষণ না বইটা পড়া শেষ হয় ততক্ষণ এখান থেকে উঠবে না। এক রাখাল বাসিওয়ালা এক জমিদারি রাজকন্যার প্রেমের শেষ পরিণতি কি হয়েছে তা জানা চাই তাদের। মীর সিগারেটে দুটান দিয়েছে। তার হাত থেকে সিগারেটের বাকি অংশ বাহিরে নিয়ে টানতে শুরু করে দিয়েছে সে। তুই তো ওষুধ তালুকদারের বিশ্বাস্ত কাজের লোকের মতো। কুদ্দুস বোকা দেখতে, অসুন্দর, নাক বোচা বেটে। কুদ্দুসের নাম বোচা ছিল না। কুদ্দুস কাজের লোক হয়েও তোর থেকে ভালো ছিল। অন্তত মেয়েদের বর্ণনা শুনে হুটহাট সে মুগ্ধ হতো না। তার মানে তুই
স্বীকার করছিস যে তোর নাক বোচা? বলে মীর হাসলো। রাফিদ বলল, তোর চরিত্র ঠিক নেই, আমার বোনের আশেপাশে ঘুরবি না। তাদের দুজনের কথোপকথনের মাঝে হঠাৎ আহির বিব্রত মুখে বলল, একজন মানুষের শরীর থেকে হাত ছিঁড়ে ফেলার কতটা ভয়ঙ্কর ভেবে দেখেছিস? শামসুর এর কতটা কষ্ট হয়েছে ভেবেছিস? ভাবতে আমার শরীর ঝিম মেরে উঠছে। মীর আহিরের কণ্ঠে বিমর্ষ ছাপ দেখতে পেল। হঠাৎ শান্ত হয়ে বসল। রাফিদ স্থিরভাবেই বলল, ঠিকই বলেছিস, বিষয়টা ভেবে দেখিনি। ওরা মানুষ না, নরপশু। রাফিদ তিক্ত স্বরে বলল। মীর বলল, আমি সত্যিই ভাবছি সুফিয়ানের সাথে ফারদিনার সম্পর্করা নাকি মেনে নিবে। কখনোই না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ফারদিনার ভাইয়েরা এত সহজে সম্পর্ক মেনে নিতে পারে না। আহির সিগারেটের লম্বা টান দিল, এরপর সরু ঠোঁটে ধোঁয়া ছাড়লো। এক পায়ের ওপর আরেক পা তুলে বসলো। বলল, ভাবার বিষয়, তবে সুফিয়ান ফারদিনাকে সত্যি সত্যি ভালোবেসেছিল। ভালোবাসা আর মিথ্যা মিথ্যা হয় নাকি? বলল মীর। কথাটা শুনে রাফিদ হেসে ফেলল। আহির বলল, বোকার মতো কথা বলিস কেন? মিথ্যা ভালোবাসা আছে নাকি? মিথ্যা ভালোবাসাকে সত্যি কে বলে? রাফিদ জিজ্ঞেস করলো। শোন, আমি একজনকে ভালোবাসি, আর আমি ওর পেছনে পড়েও আছি। অন্যদের মতো শুধু দেখি, তাও চোখ দিয়ে, মন দিয়ে না। দেখাই হয়। চেয়েছি মানেই তোর দৃষ্টি বাসি হয়ে গেছে। তোর শরীরকে বাসি বাসি গন্ধ আসছে। দূরে যা, তোর বোনের কাছে যাচ্ছি। ওকে দিয়ে আমার শরীরের গন্ধ শুকাবো। ও যদি সত্যি এরকম গন্ধ আসছে বলে, তার মানে তুই সত্যি বলছিস। মীর বলল। তার দিকে তাকিয়ে আহির বলল, আমরা একটা বাস্তব ঘটনা সম্পর্কে জানছি, আর তোরা ঝগড়া করছিস। মীর বলল, ঝগড়া না, ওর হিংসে হচ্ছে। যদি ওর বোনকে পটিয়ে ফেলি। ও তো মেয়ে পটাতে পারে না। অকর্মা, এখানে অকর্মার কি আছে? তুই বড্ড বেশি কথা বলিস। বলল রাফিদ, তোর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। এখন যাই, তোর বোনের সাথে একটু কথা বলি। বলে মীর বাকি কথা গিলে ফেললো। আহির কপাল চাপড়ে বলল, ভাই তুই যেখানে খুশি যা, একটু ভাবতে দে, তবুও ঝগড়া করিস না। মীর বসা থেকে উঠে দাঁড়ালো। রাফিদ ওর দিকে উঠে দাঁড়ানো দেখে বলল, তুই আমার বোনের কাছে যাবি না, খারাপ হয়ে যাবে কিন্তু। খারাপ আমি করেই আসছি। তুই গোয়েন্দা বাবুর সাথে আড্ডা দে। বলেই মীর ধাক্কা দিল রাফিদকে, চেয়ারে বসিয়ে দিয়ে বলল, চল মায়ার ঘরে। জমিদার প্রাচীর অন্ধমহল নিস্তব্ধ। চাঁদের আলোয় পড়েছে বারান্দায় পুরো মার্বেল মেঝেতে, যেন রূপার পাত বিছানো। দৌড়ে কুকুরের হালকা ডাকে রাতের নীরবতারও গাঢ় হয়ে উঠেছে। মায়া বসে আছে শোবার ঘরে জানালার পাশে। সোনালি কাজ করা পর্দা বাতাসে হালকা দুলছে। সে গুনগুন করে গান গাইছে একটা পুরনো ধূপ্রদী সুর, যা তার মা ছোটবেলায় শিখিয়েছিল তাকে। কণ্ঠে বিষগ্নকতা, তবুও সুরে এক অদ্ভুত কোমলতা। তার চোখে যেন অনন্ত স্মৃতি ভেসে উঠেছে কখন প্রিয়জনের মুখে, কখনো হারিয়ে যাওয়া সময়ের ছায়া। চুল খুলে রেখেছে সে, কোমর পর্যন্ত নেমে এসেছে। হাতে দাঁতের চিরুনি দিয়ে ধীরে ধীরে চুল আঁচড়াতেই লাগলো সে। চিরুনির শব্দে যেন শোনা গেল পুরো প্রাসাদের প্রতিধ্বনি। মায়া, তুমি আবার গান গাইছো? কিন্তু এখন আর কেউ তাকে ডাকতে আসে না। বাতাসে আতর মেশানো গন্ধ। পাশে জ্বলছে তেলের প্রদীপ। চাঁদের আলোয় মায়ার মুখটা যেন আরো ফ্যাকাশে লাগছে, তবুও রাজকন্যার মতো গর্বিত ভাবভঙ্গিমা ধরে রেখেছে। সে গান থামিয়ে নিঃশব্দে বলল, এই বাড়ি, এই নিঃসঙ্গতা যেন আমার একমাত্র সঙ্গী। ঘর নিস্তব্ধ, বাইরে থেকে রাতের হাহাকার, আর ভেতরে মায়ার মৃদু নিঃশ্বাসের শব্দ। এমন সময় দরজায় টোকা পড়ল। মায়া চিরুনি হাতে রেখে দরজা খুলে দিল। মীর এসেছে। মায়া পুনরায় দরজা লাগিয়ে দিতে চাইলে মেয়ে দরজা খুলে ঘরের ভেতর প্রবেশ করে। দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। মায়া বলল, এত রাতে আপনি এখানে কি করছেন? মীর মায়ার শোবার খাটের ওপর শুয়ে পড়ল। হাতে মায়ার চুল বাঁধার ফিতেটা নিয়ে বলল, ছেলেরা মেয়েদের ঘরে রাতেই আসে, আপনি আসতেই পারেন না। চলে যান, অসভ্য লোক একটা। এখন যখন এই পর্যন্ত যখন অসভ্য আচরণ না করতে অসভ্য বলে ফেলেছ, তাহলে আর যাই কিভাবে? আপনার জবাই করব। চলে যান এখান থেকে, কেউ চলে আসবে। আসুক, আমিও চাই কেউ আসুক। মীরের কণ্ঠে রসিকতার ছাপ। মায়া বলল, উফ, আপনি যাবেন এখান থেকে?
উফ, যাব না আমি এখান থেকে বলে মায়ের দিকে ঝুঁকে গেল মীর। মায়া বিছানা থেকে উঠে দাঁড়ালো, আশেপাশে কিছু খুঁজলো, জগের দিকে তাকালো, পাশে একটা গ্লাস রাখা। মায়া গ্লাসটা মীরের দিকে ছুঁড়ে মারে, ধরে মারতে সেটা ধরে ফেলে সে। আমার জায়গায় তোমার স্বামী হলে এতক্ষণে ঘুরে তোমার দিকে মারতো। সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি চলে যান আমার ঘর থেকে। একদিন দুনিয়া থেকে চলে যাব, সেদিন আফসোস করবে মিলিয়নিও। মায়া মুখ ভেঙচি কেটে দিল, বলল, আপনার যা ইচ্ছা হোক, আমার তাতে কিছুই আসে যায় না। অন্যের হবু স্বামীর জন্য আমার দরদ দেখে লাভ কি? মায়া শান্ত ভঙ্গিমায় ভাবলেশীনভাবে বলল। মীর কিঞ্চিত ভুরুকুঞ্চিত ভরে বলল, অন্যের স্বামী মানে? মোহিনী, আমি মোহিনীর কথা বলছি। এমন ভাব করছেন যেন কিছুই জানে না। তার মানে তুমি মোহিনীর কথা জেনে গেছো? মীর শীতল কণ্ঠে বলল, আমি তো জেনেছি অনেক আগে, কিন্তু আপনার ছোট্ট মা জানলে কিন্তু বাকি কথা বলল না আর। মীর লম্বা শ্বাস ফেলে বলল, আমি জানি তুমি কি বলতে চাচ্ছ। শোনো, ধনী গরিব জাত বেজাত এসব দেখে কখনোই প্রেম ভালোবাসা হয় না, বুঝেছ? তখন বুঝিয়ে লাভ নেই। যখন ওনাকে বিয়ে করবেন তখন আপনার ছোট মা আর আপনার বাবাকে বুঝিয়েন বলে মায়া ভেনিয়াস আয়নার সামনে বসলো, চুল আশ্রাতে মনোযোগী দিল। মীর বিমুখ চোখে আয়নায় মায়ার মুখটি দেখলো। মায়া ঘাড় ঘুরিয়ে মীরকে এদিক ওদিক দেখিয়ে বলল, আপনি যাচ্ছেন না কেন? যাওয়ার জন্য আসিনি। অদ্ভুত, আমার ঘরে আপনি কেন আসবেন? আমার ঘরে আপনাকে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। কি কেলেঙ্কারি হবে? আপনি বলুন, কি কেলেঙ্কারি হবে? মায়ের মুখে যেন ক্রোধ ভেসে উঠল। মীর বলল, প্রশ্নের বিপরীতে প্রশ্ন করো না, আমি আগে প্রশ্ন করেছি। শোনো, আমি তোমার ওই বাপকে ভয় পাই না। তোমার ইচ্ছে হলে ডেকে এনে বলতে পারো আমি তোমার ঘরে এসেছি। আমিও বলবো। কি বলবেন? মীর বিছানা ছেড়ে মায়ের দিকে এগিয়ে বলল, আমি বলবো জোর করে তোমার ঘরে আমায় ঢুকিয়েছো তুমি। শুধু ঘরেই ঢুকিয়েছি, কিছু করিনি। আর তুমি আমার বোনের মতো, আমি তোমাকে সেই চোখে দেখি। মায়া দাঁড়িয়ে মীরের মুখোমুখি দাঁড়ালো। সত্যি আমাকে বোনের চোখে দেখেন? মীর ঢং করে বলল, অর্ধেক বনে দেখি, অর্ধেক অন্য কিছুর। আপনার চরিত্র ঠিক নেই। আপনার বাবাকে দেখে তো ভদ্রলোকই মনে হয়, নিজের সন্তান হয়েও আপনি এমন কেন? নিজের স্ত্রী চলে যাওয়ার পরও কোনো দ্বিতীয় বিয়ে অবধি করেনি, আর আপনি চরিত্র তুলে কথা বলবে না। 100 বার বলবো, যতবার ইচ্ছা ততবার বলবো। যতক্ষণ না এখান থেকে যাবেন ততক্ষণ কথা শুনতেই থাকবেন। আপনার চরিত্র ঠিক নেই। আপনার চরিত্র তুলে আমি 100 বার কথা বলবো। আহির রাফিদ প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর মীরের জন্য ঘড়ির কাঁটা এখন 1:15। আকাশে আজ রূপালি চাঁদ আর তারা। নারকেল গাছের পাতাগুলো ঝিরঝির শব্দ করছে। শিয়ালের ডাক ভেসে আসছে আজ। মনে হচ্ছে ওরা দ্য সাইলেন্ট ম্যানের বইটির ঘটনার নিস্তবতা শুনতে পেয়েছে। চাঁদনি আলোয় এসে আহিরের ঘরের বারান্দায় পড়েছে। সে বারান্দায় দাঁড়িয়ে হাতে সিগারেট নিয়ে। সিগারেট জ্বলে ক্ষত হচ্ছে, অথচ সেদিনে তার খেয়াল নেই। কানের কাছে শামসুয়ের জীবনে শেষ আকুতি মিনতি যেন বেঁচে যাচ্ছে। আহিরকে যেন অচেনা ব্যক্তি বইটি পড়তে বলেছে, তার কথা মনে পড়ল। আগামীকাল লোকটি আহিরের জন্য অপেক্ষা করবে। অনেক আশা ভরসা নিয়ে আহিরের কাছে এসেছে। আহির তার ভরসা রক্ষা করতে পারবে বলে তার মনে প্রতিশ্রুতি করল। হাত থেকে সিগারেটের বদবাকি খণ্ডটি ফেলে দিল। বারান্দা থেকে চেয়ার এনে বসলো। দ্য সাইলেন্ট ম্যানের বইটি হাতে নিল। এখন পর্যন্ত 40 নম্বর পৃষ্ঠায় পৌঁছেছে। বাকি পৃষ্ঠা উল্টে আহির সাহস হলো না। অজান্তে তার কেঁপে উঠল। টেবিলে রাখা গ্লাস থেকে এক গ্লাস জল খেয়ে নিল। শান্ত হওয়ার চেষ্টা করলো। রাফিদ একটা লকেট ঘোরাতে ঘোরাতে আহিরের ঘরে উপস্থিত। আহিরের সামনে চেয়ার টেনে বসলো। আহির এখনো বইটির পরবর্তী পৃষ্ঠায় যায়নি। রাফিদের হাতে লকেট দেখে আহির জিজ্ঞেস করলো, এটি কিসের লকেট? বাবা বলেছে জমিদার বংশের ছেলেদের গলায় এই ধরনের লকেট রাখা উচিত। রত্নখচিত প্রেন্ডেড, রুবি পাথরের তৈরি। কিন্তু আমার এসব ভালো লাগে না। রাফিদের বক্তব্য শেষে হওয়ার আগে মীর উপস্থিত হলো। এসে চেয়ারে ধপ করে বসে জগ থেকে জল ঢেলে 2 ঢোক গিলে নিল। মীরকে উদাসীন দেখালো। রাফিদ জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলিস? মীর জবাব দিল না। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ছাদে অনেক সময় ধরে বসেছিলাম, তাই হাঁটতে গিয়েছিলাম। মিথ্যা বলছিস? আমি কখনো মিথ্যা বলি না, মীর বলল। রাফিদ প্রসঙ্গ পাল্টে বলল, বাদ দে, এই লকেটটা তোর গলায় পরিয়ে দিচ্ছি। আমার এসব পড়তে ভালো লাগে না।
তোকে মানাবে। মীর এর গলায় লকেটটা পরালো। মীর ক্ষীণ স্বরে বলল, আমি কি জমিদার নাকি, আমাকে পড়াচ্ছিস কেন? আহির বলল, তোকে ভালোই মানাচ্ছে, এসব নিয়ে আর কথা বলিস না, আয় আমরা বইটি পড়ি। মীর ও রাফিদ চুপ হয়ে বসলো। আহির বইটি নিয়ে হাতে পরবর্তী পৃষ্ঠায় গেল।